আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমাদের চেঞ্জিং সেন্টেন্সের আরও একটি প্র্যাকটিস ক্লাসে। ডিয়ার স্টুডেন্টস, আমরা লাস্ট দুটো ক্লাসে চেঞ্জিং সেন্টেন্সের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট নিয়ে কথা বলেছিলাম এবং ভাইয়া তোমাদেরকে 4টা বোর্ড ডিটেলসে প্র্যাকটিস করিয়ে দিয়েছিলাম এবং ওই 4টা বোর্ড প্র্যাকটিস করে তোমরা আশা করি অনেক অনেক কিছুই বুঝতে পেরেছো। সেই 4টা বোর্ড কী কী ছিল? সেই 4টা বোর্ডের মধ্যে প্রথমত ছিল হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2025 সালটা আমরা প্র্যাকটিস করেছিলাম, তাই তো? ঢাকা বোর্ড 2025 আমরা প্র্যাকটিস করেছি। দেন যদি নিচের দিকে যাই, আমরা হচ্ছে ঢাকা বোর্ড 25-এর পরে আমরা অনেকগুলো পার্ট আমরা প্র্যাকটিস করেছিলাম। দেন 25-এর পরে আমরা হচ্ছে ঢাকা বোর্ড 25, দেন আমরা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 25 প্র্যাকটিস করেছি, তাই তো? সো ময়মনসিংহ বোর্ড 25 প্র্যাকটিস করার পরে আমরা আরও দুটো বোর্ড প্র্যাকটিস করেছি। তো আমরা এখন যশোর বোর্ড নিয়ে কথা বলবো। যশোর বোর্ড তোমরা হয়তো এখানে অনেকেই আছো যশোর বোর্ডের, কারা কারা আছো একটু ব্যাগে কমেন্ট করে জানিও। সো আজকে আমরা হচ্ছে যশোর বোর্ড 2025 এই পার্টটুকু নিয়ে কথা বলবো ডিটেলসে। আমি আবারও বলছি, আগের দুটো ক্লাস করার পরেও কিন্তু তোমরা অনেক কিছু ইজিলি বুঝতে পারবা। সে দুটো ক্লাস করার জন্য অবশ্যই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, তোমরা এখনই যাও ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, দেন আজকে থার্ড পার্টটা করবা। আজকের ক্লাস আমরা শুধুমাত্র যশোর বোর্ডটাই নিয়ে কথা বলবো, বিকজ চেঞ্জিং সেন্টেন্সের দুটো বোর্ড যদি আমরা একসাথে কাভার করতে যাই তখন ক্লাসটা ডিউরেশনটা অনেক বড় হয়ে যায়, এটা তোমাদের জন্য কষ্টকর হয়ে যায়। সো আমরা আজকে একটা বোর্ড নিয়ে কথা বলছি। ওকে, সো চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ এই যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটে যেভাবে বাক্যটাকে বলেছে ঠিক সেভাবে আমাদেরকে হচ্ছে সলভ করতে হবে। সো এভরিবডি কী বলেছে এখানে দেখো, এভরিবডি ওয়ান্টস টু মেক আ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। সবাই পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট করতে চায়। সবাই পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট করতে চায়। সো আমরা জানি এভরিবডি, এভরি ওয়ান, নোবডি, নো ওয়ান, বা হচ্ছে এভরিবডি, এভরি ওয়ান বা এভরি প্লাস যে কোনো নাউন যদি থাকে, এভরি প্লাস যে কোনো নাউন যদি থাকে আমরা সেখানে ইউজ করতে পারি হচ্ছে দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো। সো দেয়ার ইজ নো, যেহেতু এখানে বডি আছে, সো দেয়ার ইজ নো বডি, দেয়ার ইজ নো বডি লিখবো। সো এভরি থাকলে আমরা কী লিখবো সেখানে? দেয়ার ইজ নো লিখবো চোখ বন্ধ করে, এবং এরপরে দেয়ার ইজ নো এর পরে এভরি এর পরে যদি যে ওয়ার্ডটা থাকবে সে ওয়ার্ডটা আমরা এখানে লিখবো। এখানে এভরি টিচার থাকলে দেয়ার ইজ নো টিচার লিখবো, এভরি মাদার থাকলে দেয়ার ইজ নো মাদার লিখবো। এখানে বডি আছে তাই আমরা এখানে বডি লিখেছি। সো দেয়ার ইজ নো বডি বাট লিখবে এখানে, দেয়ার ইজ নো বডি বাট এরপরে যা আছে তাই ওয়ান্টস টু মেক আ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। ওকে, এইটা হচ্ছে আমরা নেগেটিভ করার জন্য ব্যবহার করতে পারতাম। এটা যদি আমরা নেগেটিভ করতাম তাহলে ঠিক ছিল, কিন্তু আমাদের করতে বলেছে কি? আমাদের করতে বলেছে হচ্ছে ইন্টারোগেটিভ। কী করতে বলেছে ভাইয়া? ইন্টারোগেটিভ করতে বলেছে। সো ইন্টারোগেটিভের ক্ষেত্রে যেভাবে করতে হবে, এটা ভাইয়া তোমাদের নেগেটিভ করে ফেলেছি, এটা এভাবে হবে না। যেহেতু ইন্টারোগেটিভ করতে বলেছে আমাকে লিখতে হবে হচ্ছে দেয়ার ইজ দেয়ার এনিবডি লিখতে হবে, ইজ দেয়ার এনিবডি লিখতে হবে, দেয়ার ইজ নো বডি না, ইজ দেয়ার এনিবডি হু, প্রশ্ন করতে হবে ইজ দেয়ার এনিবডি হু ডাজ নট বা ডাজেন্ট, ইজ দেয়ার এনিবডি হু ডাজেন্ট ওয়ান্ট টু মেক আ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, যা আছে তা লিখে দিব, এবং বাক্যের শেষে অবশ্যই আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। সো এভরিবডি ওয়ান্টস টু মেক আ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন, এটাকে আমরা লিখবো হচ্ছে কি, যে ইজ দেয়ার এনিবডি হু ডাজ নট ওয়ান্ট টু মেক আ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। সো কী শিখলাম আমরা এখানে? যে এভরিবডি থাকলে আমরা ইজ দেয়ার এনিবডি এই ওয়ার্ডটা লিখবো, মানে ইজ দেয়ার এনি। ইন্টারোগেটিভের ক্ষেত্রে ইজ দেয়ার এনি লিখবো, আর নেগেটিভ করার ক্ষেত্রে দেয়ার ইজ নো লিখবো। ওকে ভাইয়া, সো ইজ দেয়ার এনি দিয়ে করলে কিন্তু হবে, বা এই দেখো ইজ দেয়ার এনি ওয়ান বা ইজ দেয়ার এনিবডি, অথবা হু ডাজ নট ওয়ান্ট টু মেক আ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন, ডিরেক্টলি হু দিয়ে করলে কিন্তু হবে। ইজ দেয়ার এনি না লিখে তুমি যদি ডিরেক্টলি হু দিয়ে শুরু করো, ডিরেক্টলি হু দিয়ে শুরু করলো, এটা আমাদের ইন্টারোগেটিভ বাক্য হয়ে যাবে, সেটাও কিন্তু কোনো প্রবলেম আমাদের নাই। সো কী বললাম ভাইয়া এখানে? ইজ দেয়ার এনিবডি দিয়েও করা যায়, অথবা হু দিয়েও কিন্তু আমাদের বাক্যগুলোকে আমরা সহজেই সমাধান করে ফেলতে পারি। ওকে, সো ইজ দেয়ার এনিবডি অথবা হু ডাজ নট ওয়ান্ট টু মেক আ গুড রেজাল্ট, এটা আমরা করতে পারি ভাইয়া। গট ইট? আশা করি বুঝতে পেরেছি। ওকে, এরপরে চলে যাচ্ছে ইট ইজ নট অ্যান ইজি টাস্ক।
এটাকে অ্যাফার্মেটিভ করতে বলছে। ইট ইজ নট অ্যান ইজি, তাহলে নটটা উঠে যাবে যেহেতু অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ বাক্যে হচ্ছে আমাদের নট উঠে যায়, তাহলে নেগেটিভ, হ্যাঁ তো নেগেটিভ বাক্যটা নেগেটিভই আছে, তাহলে এটাকে আমরা কি লিখবো যে ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, তাহলে এটা সহজ কাজ নয়, তাহলে এটা কি কঠিন কাজ, তাহলে এটা কঠিন কাজ হলে কি লিখবো ইট ইজ এ ডিফিকাল্ট অথবা হার্ড টাস্ক। ইট ইজ আ ডিফিকাল্ট অথবা কি হার্ড টাস্ক। সো দেখো ভাইয়া, ইট ইজ আ ডিফিকাল্ট অথবা ইট ইজ আ হার্ড টাস্ক, যে কোনো একটা লিখলে কিন্তু এখানে আমাদের হয়ে যাবে ভাইয়া। ঠিক আছে, তোমাদের কাছে যেটা সহজ মনে হবে তোমরা ঠিক সেটাই কিন্তু লিখতে পারো, কোনো প্রবলেম নাই। দেন সি নাম্বারে যদি আমরা যাই, যে বিইং ইন্ডাস্ট্রিয়াস এভরি স্টুডেন্টস ক্যান মেক আ গুড রেজাল্ট, তাহলে বিইং ইন্ডাস্ট্রিয়াস, দেখো ভাইয়া আগেরটা ছিল ইন্টারগেটিভ, এভরি প্লাস এভরি দিয়ে আগের বাক্যটা আমরা কি করেছি, আমরা ইন্টারগেটিভ করছি। এই বাক্যটা আমরা করবো হচ্ছে কি, এই বাক্যটা করবো আমরা হচ্ছে নেগেটিভ, তাহলে এভরি থাকলে কি হবে, সো বিইং ইন্ডাস্ট্রিয়াস আমরা লিখে ফেলি, আগে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলি, বিইং ইন্ডাস্ট্রিয়াস, ওকে কমা এভরি স্টুডেন্ট ক্যান মেক আ গুড রেজাল্ট, তাহলে দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট ক্যান মেক আ গুড রেজাল্ট। সো নেগেটিভ বললে কিন্তু, ইন্টারগেটিভ বললে কিন্তু ইজ দেয়ার এনি লিখছি ইন্টারগেটিভ করার সময়, কিন্তু এখন করতেছি কি, এখন করতেছি নেগেটিভ, তো নেগেটিভ করলে কিন্তু ইজ দেয়ার এনি না, তখন হবে দেয়ার ইজ হবে। সো দেয়ার ইজ নো হবে, এরপরে কি আছে স্টুডেন্ট, তাহলে দেয়ার ইজ নো স্টুডেন্ট, এরপর হবে বাট। সো দেয়ার ইজ নো স্টুডেন্ট, এরপরে বাট, দেয়ার ইজ নোটা বসবে, দেয়ার ইজ নো এর পরে যে নাউনটা সে নাউনটা বসবে, এরপরে বাটটা কিন্তু সবসময় কিন্তু বসে ভাইয়া, এটা মাথায় রেখো। সো দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট ক্যান মেক আ গুড রেজাল্ট, এরপরে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন না, আমাদের ফুল স্টপটাই বসবে, যেহেতু এখানে ইন্টারগেটিভ করতে বলে নাই, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, এর পরবর্তী পার্টে আমরা যদি যাই, পরবর্তী পার্টে ডি নাম্বারে সি নাম্বারে কি বলেছে দেখো, হ্যাঁ দেখো এই যে বিং ইন্ডাস্ট্রিয়াস এভরি স্টুডেন্টস, উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস নো স্টুডেন্টস, এটা করলেও হয়, বা বিং ইন্ডাস্ট্রিয়াস দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট ক্যান মেক আ গুড রেজাল্ট, ভাইয়া যেটা করেছি তোমরা সেটা করলেও কিন্তু হবে, অথবা উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস এটাকে অন্যভাবে করলেও কিন্তু হয়। মেইন কথা হচ্ছে তোমার অর্থ ঠিক থাকলেই হবে, বাদবাকি জিনিসগুলো তোমার কি বলে এটাকে, মানে শর্তমূলক হলেই হবে, অর্থ ঠিক রেখে নেগেটিভ করতে পারলে তোমার এটা আর কোনো প্রবলেম হবে না ভাইয়া। এর পরবর্তী পার্টে যদি যাই ডি নাম্বারে, দেখো দ্য আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, অলসটা সবসময় পিছিয়ে থাকে। আচ্ছা, তাহলে এখানে কমপ্লেক্স করতে বলছে, আমরা জানি এই বাক্যটা কিসে আছে, এই বাক্যটা কিন্তু সিম্পল সেন্টেন্সে আছে। কীভাবে বুঝলাম সিম্পলে আছে, বিকজ একটাই কিন্তু ক্লজ, দেখো দ্য আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, একটা ক্লজ, যে বাক্যে একটা ক্লজ থাকে সেটা আমাদের কি হয়, সেটা আমাদের হচ্ছে সিম্পল সেন্টেন্স হয়। তাহলে এইটা হচ্ছে আমাদের কমপ্লেক্স করতে হবে, তাহলে কমপ্লেক্সে কি হয়, আমাদের দুটো ক্লজে রূপান্তর করতে হয়। কমপ্লেক্সে কয়টা ক্লজ হয়, কমপ্লেক্সের মধ্যে দুটো ক্লজ হয়। ওকে, সো দুটো ক্লজ, ফাইন, খুব ভালো কথা। এখন দুটো ক্লজ আমরা করবো কীভাবে, আমরা করবো হচ্ছে যে ইট ইজ আইডল, ইট ইজ আইডল, যখন তুমি দেখবো যে কোনো ক্লু পাচ্ছ না, তুমি যদি ভাইয়ার ডিসকাশন ক্লাসটা করে দেখো, চেঞ্জিং সেন্টেন্সের ডিসকাশন ক্লাস, ওই ডিসকাশন ক্লাসে তুমি দেখবা হচ্ছে যে ভাইয়া বলেছি, যখন তুমি সিম্পল থেকে কমপ্লেক্স করবা, এটা সিম্পল বাক্য না, সিম্পল থেকে তুমি যখন কমপ্লেক্স করবা, কমপ্লেক্সে কয়টা ক্লজ হয়, কমপ্লেক্সে দুইটা ক্লজ। সো দুইটা ক্লজকে যুক্ত করার জন্য কি থাকে, দুইটা ক্লজে যুক্ত করার জন্য একটা কনজাংশন যুক্ত হয়, সাথে একটা কনজাংশন যুক্ত হয়। এখন দেখো কনজাংশন যে যুক্ত হয়, এক একটা বাক্যে এক এক ধরনের কনজাংশন বসে, এক একটা বাক্যে এক এক ধরনের কনজাংশন বসে। তুমি যখন সিম্পলের টু পাবা তখন কমপ্লেক্সে বসে হচ্ছে কি জানো, সো দ্যাট। যখন তুমি ইন পাবা তখন কমপ্লেক্সে বসে কি জানো, হোয়েন। তাহলে এক একটা ক্লু অনুযায়ী, সিম্পলে এক একটা শব্দ অনুযায়ী এক একটা কনজাংশন বসে, কিন্তু কিছু কিছু বাক্য থাকে যেখানে ক্লু বোঝা যায় না, তোমাকে যে ক্লু দিচ্ছে টু বা টু ডট ডট টু, হ্যাঁ এই যে ক্লুগুলো বা ইন, এই ক্লুগুলো অনেক সময় বোঝা যায় না। যখন তুমি কোনো ক্লু পাবা না, সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় এই যে এই ধরনের বাক্যে যখন তুমি ক্লু পাবা না, তখন তুমি যেটা করবা, হু দিয়ে সলভ করবা, হুইচ দিয়ে সলভ করবা। কী দিয়ে করবা, হু অথবা হুইচ দিয়ে করবা। হু যদি ব্যক্তিকে বুঝে তখন হু দিয়ে করবা, যদি বস্তুকে বুঝায় তখন তুমি হুইচ দিয়ে করবা। দেখো দ্য আইডল, এটা কিন্তু ব্যক্তিকে বুঝাইছে, তাহলে ইট ইজ আইডল হু
অলওয়েজ এরপরে যা আছে তাই, হু অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। তাহলে ইট ইজ আইডল হু অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, এটা হচ্ছে মূলত কি আমাদের আনসার করতে হচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছি। ইট ইজ আইডল হু অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। আচ্ছা, বা দোজ হু আর আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, এটা করলেও হবে দোজ হু আর আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। এটা কিন্তু আরও সুন্দর, তুমি দোজ দিয়ে করতে পারো। দোজ যদি মেনলি কিন্তু হু, হু আর আইডল এর একটা ক্লজ, অলওয়েজ ল্যাগ বিহাইন্ড এটা কিন্তু আমাদের আর একটা ক্লজ, দুটো ক্লজকে হু যুক্ত করতেছে। সেকেন্ড পার্টে যদি আমরা যাই, দেখো এরপরে কি বলেছে যে দে মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট দে ক্যান প্রসপার ইন লাইফ। ওকে, এখানে কিন্তু উদ্দেশ্য বোঝাতে এবং সিম্পল করতে বলছে। বাক্যটা কিসে আছে? বাক্যটা কিন্তু কমপ্লেক্সে আছে। সো দ্যাট একটা কনজাংশন, সো দ্যাট যুক্ত কনজাংশন যে কোনো বাক্যকে কমপ্লেক্সে রূপান্তর করে। তাহলে সো দ্যাট থাকলে জানো কি, সো দ্যাট থাকলে উদ্দেশ্য বোঝায়। তাহলে উদ্দেশ্য যখন বুঝাবে তখন সিম্পল করার সময় তুমি জাস্ট টু ব্যবহার করবা, সিম্পলি টু ব্যবহার করবা। তাহলে এই যে সো এর জায়গায় টু, এবং টু এর পরে কি হয়, টু এর পরে বাক্যে যে ভার্বটা থাকে না, ওই ভার্বটা বসে। তাহলে তুমি করে ফেলো যে দে মাস্ট ওয়ার্ক হার্ড, জাস্ট সিম্পলি দে মাস্ট ওয়ার্ক হার্ড। তারা কেন পরিশ্রম করবে? এ সো দ্যাট থাকলে টু, তাহলে টু প্রসপার ইন লাইফ। টু এর পরে কি লিখবা? টু এর পরে হচ্ছে প্রসপার লিখবা, টু প্রসপার ইন লাইফ, দ্যাটস ইট। জাস্ট টু এর জায়গায়, সদরের জায়গায় টু লিখলে টু এর পরে বাক্যের যে ভার্বটা আছে, প্রসপারটা বাক্যের মেইন ভার্ব, তাহলে মেইন ভার্বটা কিন্তু এখানে বসে যায়। আর কিন্তু কিছু করার প্রয়োজন আমাদের এখানে নাই। এরপরে যাই আমরা, দে মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট দে ক্যান প্রসপার ইন লাইফ। দে মাস্ট ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ, দ্যাটস ইট। ই নাম্বার চলে গেল, এফ নাম্বারে যাই। আমাদের অর্ধেক কিন্তু শেষ, অলরেডি ক্লাসটা 10-11 মিনিটের মতো হয়ে গেছে। আচ্ছা, এখানে কী করতে বলছে দেখো, কান্ট গার্লস ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ বয়েজ। মেয়েরা কি ছেলেদের মতো কাজ করতে পারে না? মেয়েরা কি ছেলেদের মতো কি মানে অতিরিক্ত মানে ছেলেরা যেরকম কাজ করে মেয়েরা কি সেরকম কাজ করতে পারে না? এটাকে কি করতে বলছে? অ্যাসার্টিভ করতে বলছে। বাক্যটা কিসে আছে? বাক্যটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, আমরা বুঝতে পারতেছি। ওকে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখো, কান্ট গার্লস, কান্ট গার্লস ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ বয়েজ। তাহলে আমরা জানি যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয়, অ্যাসার্টিভ করতে সেটা কী হয়? অ্যাফার্মেটিভ হয়। বা অ্যাসার্টিভ বাক্য যদি হাবোধক হয়, ইন্টারোগেটিভ বাক্য হবে কি? নাবোধক। অর্থাৎ অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ, হাবোধক এবং নাবোধকের দিক থেকে একটার বিপরীত। অ্যাসার্টিভ যদি হয় হাবোধক, ইন্টারোগেটিভ হবে নাবোধক। ইন্টারোগেটিভ যদি হয় নাবোধক, অ্যাসার্টিভ হবে হাবোধক। একটার কি ক্ষেত্রে বিপরীতভাবে কাজ করে। তাহলে এই যে দেখো ইন্টারোগেটিভ বাক্যটা কিসে আছে? নেগেটিভে আছে না? এটা যেহেতু নেগেটিভে আছে, তাহলে আমাদের কি হবে? অ্যাসার্টিভ বাক্যটা হাবোধক হবে। অ্যাসার্টিভ বাক্যটা কি হবে? অ্যাসার্টিভ বাক্যটা হচ্ছে আমাদের হাবোধক হবে। ওকে, তাহলে হাবোধক যদি হয়, এখানে ক্যান নট থাকে ক্যান হয়ে যাবে, ক্যান নট, নটটা উঠে যাবে। তাহলে কি হবে? গার্লস থাকবে এখানে, গার্লস। ক্যান হবে, ক্যান নটটা হবে না, ক্যান হবে। কারণ অ্যাসার্টিভ বাক্যে ক্যানটা কেন আগে দেই নেই? কারণ অ্যাসার্টিভ বাক্যে গার্লস সাবজেক্টটা আগে বসে। যে কোনো অ্যাসার্টিভ বাক্যে কী আগে বসে? যে কোনো অ্যাসার্টিভ বাক্যে সাবজেক্ট আগে বসে। তাহলে যেহেতু এটা আমাদের সাবজেক্ট গার্লস, তাহলে ক্যান নট থেকে হয়ে যাবে ক্যান। গার্লস ক্যান ওয়ার্ক, গার্লস ক্যান ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ বয়েজ। সো গার্লস ক্যান ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ বয়েজ। বুঝতে পেরেছো ভাইয়া সবাই? আশা করি বুঝতে পেরেছি। পরবর্তী পার্টে যদি যাই, দেখো গার্লস ক্যান ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ বয়েজ, বা গার্লস ক্যান নট ওয়ার্ক লেস দ্যান আ বয়েজ। যাই হোক, যে কোনো একটা করলে কিন্তু এখানে হয়ে যায়। সো গার্লস ক্যান নট ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ বয়েজ, ক্যান ওয়ার্ক হবে, যেহেতু অ্যাসার্টিভটা হাবোধক হবে। এটা কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে ভাইয়া। দেন দেখো, স্টুডেন্ট শুড অবজার্ভ দ্য রুলস অফ হেলথ। স্টুডেন্ট শুড অবজার্ভ দ্য রুলস অফ হেলথ, এই বাক্যটা কিসে আছে? এই বাক্যটা হচ্ছে অ্যাসার্টিভে আছে। বাক্যটা অ্যাসার্টিভে আছে, তাহলে বাক্যটা যদি অ্যাসার্টিভে থাকে, ইন্টারোগেটিভ কী হবে? উল্টো হবে। এটা যদি হাবোধক হয়, তাহলে ইন্টারোগেটিভ কী হবে? নেগেটিভ হবে, তাই না? এটা যেহেতু হাবোধক, ইন্টারোগেটিভ হবে কি আমাদের? নেগেটিভ। ওকে, তাহলে নেগেটিভ করি। বাই দ্য ওয়ে, যখন তুমি অ্যাসার্টিভ বাক্যে কোনো অক্সিলারি ভার্ব পাবা, ওই অক্সিলারি ভার্ব কিন্তু বাক্যের শুরুতে চলে যাবে ইন্টারোগেটিভ করার সময়। অ্যামিজার থাকলে ইন্টারোগেটিভ করার সময় বাক্যের শুরুতে অ্যামিজার চলে যাবে। শুড, উড, কুড থাকলে ইন্টারোগেটিভ করার সময় বাক্যের শুরুতে চলে যাবে।
বুঝতে পারছো কি না? সো যখন তুমি কোনো জিনিস নেগেটিভ করবা, নেগেটিভ করার সময় তোমার হচ্ছে ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ হয়ে যাবে, এবং নেগেটিভের সময় তোমার হচ্ছে যে অক্সিলারি ভার্বগুলো আছে সেগুলো বাক্যের শুরুতে চলে যাবে। তাহলে শুড থেকে এখানে হয়ে যাবে কি শুডেন্ট হয়ে যাবে। শুডেন্ট স্টুডেন্টস, স্টুডেন্টস অবজার্ভ, দ্য রুলস অফ হেলথ। এরপরে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। জাস্ট মেনলি ভাই মেইন কাজগুলো তোমাদের করিয়ে দিচ্ছি। এখানে স্টুডেন্ট লিখবা। স্টুডেন্ট কেন? বিকজ অ্যাসার্টিভ হ্যাঁ বোধকে আছে, ইন্টারোগেটিভ কিন্তু না বোধক হবে, এই জন্য শুড থেকে হয়ে যাবে স্টুডেন্ট। তাহলে স্টুডেন্টস অবজার্ভ, স্টুডেন্ট তার এখানে বসবে না যদি সামনে চলে গেছে। স্টুডেন্টস অবজার্ভ দ্য রুলস অফ হেলথ, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে চলে যায় পরবর্তীতে, অ্যান আইডল স্টুডেন্ট লিডস আ ভেরি মিজারেবল লাইফ, এক্সক্লেমেটরি। তাহলে লিডস আ ভেরি মিজারেবল লাইফ, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কী হয়? এক্সক্লেমেটরি সেন্টেন্সে তুমি সবসময় দেখবা যে হয় হাউ বসে, আর নয়তো হচ্ছে কী বসে আমাদের হোয়াট বসে, তাই না? তাহলে কখন হাউ বসে? যখন কোনো আর্টিকেল থাকে না, যখন আমাদের কি বাক্যে কোনো আর্টিকেল থাকে না। আর যখন বাক্যে আমাদের আর্টিকেল থাকে তখন কিন্তু হোয়াট বসে। আর্টিকেল কোথায় বসবে? আর্টিকেল সবসময় অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের পূর্বে বসবে। দেখো এখানে কিন্তু অ্যানটা একটা আর্টিকেল, কিন্তু এটা কোথায় বসছে? এটা আমাদের সাবজেক্টে বসছে। দেখো অ্যান আইডল স্টুডেন্ট, এটা কিন্তু সাবজেক্টে বসছে। সাবজেক্টে আর্টিকেল আছে কি নাই সেটা ম্যাটার করে না। তুমি দেখবা আর্টিকেলটা, এই যে ভেরিটা আমাদের অ্যাডভার্ব বা মিজারেবলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এইটার পূর্বে কি আর্টিকেল আছে কি না এইটা খেয়াল করবা। সাবজেক্টটা আর্টিকেল থাকতেও পারে না থাকতে পারে, সেটা ম্যাটার করে না। আর্টিকেল দেখবা এই যে পরবর্তীতে যে অ্যাডজেক্টিভ আছে, যে অ্যাডভার্বটা আছে, ওই অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পূর্বে তোমার আর্টিকেল আছে কিনা তখন খেয়াল করবা। যদি এই যে এক্ষেত্রে আর্টিকেল পাও তখন তুমি হোয়াট লিখবা, আর যদি আর্টিকেল না পাও তখন তুমি কি লিখবা? তখন তুমি হাউ লিখবা। ওকে, তাহলে এখানে দেখো আমি যেহেতু আর্টিকেল পাচ্ছি আমি এখানে হোয়াট লিখবো। তাহলে কি লিখবো? হোয়াট এ মিজারেবল। এই যে ভেরিটা কিন্তু অ্যাডভার্ব, এই ভেরির কাজটা আর হবে না, কারণ হোয়াট দিয়েই ভেরির কাজটা হয়ে যাচ্ছে। ভেরি মানে কি? ভেরি মানে অনেক। ভেরি মিজারেবল মানে কি? অনেক দুঃখের জীবন, অনেক বুঝায়। আর হোয়াট দিয়ে তোমার অনেক, বা হাউ দিয়েই এই অতিরিক্ত বা অনেক এই অর্থ প্রকাশ হয়ে যায়। এজন্য ভেরির জায়গায় আবার ভেরি লেখার দরকার নাই। তাহলে হোয়াট আ মিজারেবল লাইফ অ্যান আইডল স্টুডেন্টস লিডস, দ্যাটস ইট। বুঝতে পারছো কেন? যদি এখানে আর্টিকেল না থাকতো তাহলে এখানে ভাই শুধু হাউ লিখতাম। তাহলে হাউ এ তো বসতো না, তাহলে হাউ মিজারেবল লাইফ অ্যান আইডল স্টুডেন্টস লিডস, তখন ভাই সেভাবে কিন্তু লিখতাম। তাহলে আর্টিকেল থাকলে হোয়াট, আর আর্টিকেল না থাকলে আমাদের কি হাউ বসে। ওকে, পরবর্তী পার্টে যদি যাই আমরা আই নাম্বারে সরি, যে এ হার্ডওয়ার্কিং পারসন ক্যান সি দ্য লাইট অফ প্রসপারিটি। তাহলে এ হার্ডওয়ার্কিং পারসন কমপ্লেক্স, তাহলে এ পারসন, যেহেতু এখানে কোনো ক্লু নাই, ক্লু না থাকলে কী বসে আমরা জানি হু বসে বা হুইচ বসে। ওকে, তাহলে এ পারসন হু ইজ হার্ড ওয়ার্কিং, কমপ্লেক্সে যেহেতু আমাদের বসে কমপ্লেক্স, আমাদের কনজাংশন বসে, কনজাংশন যে হুটা বসলো, তাহলে এ পারসন হু ইজ হার্ড ওয়ার্কিং ক্যান সি দ্য লাইট অফ প্রসপারিটি, ক্যান সি দ্য লাইট অফ প্রসপারিটি। বুঝতে পারছো কিনা? তাহলে এ পারসন হু ইজ হার্ড ওয়ার্কিং ক্যান সি দ্য লাইট অফ প্রসপারিটি, দ্যাটস ইট, দ্যাটস ভেরি ইজি। এত কঠিন কিছুই নাকি কিন্তু না, মানে এগুলো কিন্তু খুব কঠিন কিছু না। তুমি যদি ওই যে কী বলে এটাকে মেইন পয়েন্টটাকে ধরতে পারো, কৌশলটা বুঝে যাও, তাহলে কিন্তু এগুলো খুবই সহজ। আমি আবারও বলছি, তুমি কিন্তু এই ক্লাসগুলো করার আগে ভাইয়ের যে মাস্টার শট ক্লাসটা আছে ওই মাস্টার শট ক্লাসটা কিন্তু অবশ্যই করে ফেলবা প্লিজ। আর তাহলে কিন্তু তোমার এই জিনিসগুলো অনেক অনেক সহজ হয়ে যাবে। তাহলে এ হার্ড ওয়ার্কিং পারসন ক্যান সি দ্য লাইট অফ প্রসপারিটি, তাহলে কোনো ক্লু না থাকলে হু, তাহলে এ পারসন হু ইজ হার্ড ওয়ার্কিং, এখানে ইজটা কেন আসলো বা হার্ড ওয়ার্কিং কেন আসলো? বিকজ এখানে আমাদের নতুন ক্লজ করতে হবে, যেহেতু ক্লজ এখানে হু ইজ হার্ড ওয়ার্কিং, নতুন একটা ক্লজ করার জন্য আমরা এখানে ইজ হার্ড ওয়ার্কিং এটা একটা ক্লজ করলাম। এই পার্সন ইজ হার্ড ওয়ার্কিং ক্যান সি দ্য লাইট অফ প্রসপারিটির আর একটা ক্লজ, ওইটার একটা ক্লজ, মাঝখানে হুটা কিন্তু যুক্ত হয়ে দুটো ক্লজকে যুক্ত করলো। আচ্ছা, দেখের পরে
is a person who is hardworking can see the light of prosperity. And last question of Joshua Board 2025 is, by working hard you can also change your condition. By working hard you can also change your condition. কম্পাউন্ড করতে বলছে কিন্তু এখানে আবার, এটা কিন্তু আবার ভিন্ন ভাইয়া। কম্পাউন্ড করতে বলছে, এটা কিন্তু একটু ভিন্ন। সেটা কীরকম? আচ্ছা, যখন তুমি বাক্যটা কিসে আছে বুঝতে হবে। এই যে বাক্যটা, এ বাক্যটা কিসে আছে? এ বাক্যটা হচ্ছে আমাদের সিম্পলে আছে, সিম্পল সেন্টেন্সে আছে, তাই না? সিম্পলে কীভাবে বুঝবো? দেখো তো বাক্যে কোনো কনজাংশন আছে কি না? কোনো কনজাংশন নাই। যে বাক্যে কোনো কনজাংশন থাকে না তখন তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। একটাই ক্লজ, সিম্পল সেন্টেন্স। আচ্ছা, তাহলে বাই ওয়ার্কিং হার্ড, এখন সিম্পল থেকে যখন তুমি কম্পাউন্ডও করবা, আমরা জানি কম্পাউন্ডে কী বসে? কম্পাউন্ডে অ্যান্ড বসে, কম্পাউন্ডে বার্ড বসে, কম্পাউন্ডে কী বসে? কম্পাউন্ডে অর বসে। ভাই আবারও বলি, কম্পাউন্ডে কী কী বসে? কম্পাউন্ডে হচ্ছে অ্যান্ড বসে, কম্পাউন্ডে হচ্ছে বার্ড বসে, কম্পাউন্ডে হচ্ছে অর বসে। তাহলে কখন কোনটা বসে? যখন তুমি দেখবা যে শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি আছে, শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি আছে, তখন আমাদের অ্যান্ড বসে। আর যখন দেখবো যে বার্ড, কখন বার্ড বসে জানো? যখন ইনস্পাইট অফ, সিম্পলে যখন ইনস্পাইট অফের পরে, ইনস্পাইট অফ তারপরে ভার্ব প্লাস আইএনজি বসে, তখন আমাদের বার্ড বসে। আর অর কখন বসে জানো? যখন উইদাউট বসে, উইদাউট তারপরে ভার্ব প্লাস আইএনজি, মানে ভার্ব প্লাস আইএনজি সব জায়গাতে থাকবে। যখন অনলি ভার্ব প্লাস আইএনজি তখন অ্যান্ড, যখন ইনস্পাইট অফের সাথে ভার্ব প্লাস আইএনজি তখন হচ্ছে বাট, আর যখন উইদাউটের সাথে ভার্ব প্লাস আইএনজি তখন হচ্ছে আমাদের কি? তখন হচ্ছে বেসিক্যালি আমাদের কি? অর বসে। সো এইটা হচ্ছে বেসিক জিনিস, যে আমরা যখন কোনো জিনিস সলভ করতে যাব, আমরা যখন কোনো জিনিস সলভ করতে যাব, এই অ্যান্ড বাট অরের বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান চেঞ্জ ইউর কন্ডিশন। তুমি তোমার অবস্থান পরিবর্তন করতে পারবা। তুমি তোর অবস্থান কী করতে পারো? পরিবর্তন করতে পারবা। তাহলে বাই ওয়ার্কিং হার্ড, তাহলে এখানে কি বসবে? এখানে সিম্পলি আমাদের হচ্ছে অ্যান্ড বসবে। তাহলে কে কাজ করবে? কে পরিশ্রম করবে? ইউ। তাহলে ইউ ওয়ার্ক হার্ড, অথবা ইউ না দিলেও চলবে, ইউ না দিলেও চলবে, যেহেতু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, ইউ না দিলেও প্রবলেম নাই। তাহলে ওয়ার্ক হার্ড and you can also change your condition. You can also change your condition. That's it. এটা হচ্ছে মূলত আমাদের কি? চেঞ্জেসের ওয়ে। খুবই সহজ জিনিস। আমরা যদি চেঞ্জিং সেন্টেন্সগুলোকে একটু ধরে ধরে ভালো মতো করে প্র্যাকটিস করে করে আগাই, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে একদমই কঠিন লাগবে না। সেভাবে প্রত্যেকটা দিন ভাইয়া যদি একটা একটা করে বোর্ড তোমাদেরকে সলভ করে দিয়ে প্রত্যেকটা টপিকের উপরে, আমার মনে হয় তোমাদের জন্য এটা খুব খুব হেল্পফুল হবে। সবাই প্লিজ ভাইয়ের চ্যানেলের সাথে যুক্ত থাকবা, বন্ধুদের সাথে ক্লাসগুলো ভালো লাগলে শেয়ার করবা, এবং তোমাদের এই প্র্যাকটিস ক্লাসগুলোর মাধ্যমে পূর্ণতা আসবে, এটা ভাই বিশ্বাস করি। তোমাদের সামনে বোর্ড পরীক্ষা, সবার বোর্ড পরীক্ষা খুব খুব ভালো হোক। এসএসসি কিংবা এইচএসসি, তুমি যে ক্লাসেরই হও না কেন, তোমার সবার জন্য কিন্তু চেঞ্জিং সেন্টেন্স লাগবেই। সো ভাইয়ের মাস্টার শট ক্লাসগুলো করো এবং প্র্যাকটিস ক্লাসগুলো করো, যার মাধ্যমে তোমার অবস্থান অনেক অনেক ভালো অবস্থানে চলে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে। ভাইয়ের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।